নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প লিখছিলাম তখন। লেখক এবং গল্প পাঠে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প লিখছিলাম তখন। কে বাসন মাজছে ওই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটার একটা কোটা আছে। প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু। লোক মুখে প্রচলিত আছে এই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারিদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়ি নয়, আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল। কিন্তু ওই পাগলি বুড়ি কারুর ক্ষতি করত না। সে পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারোর খারাপ সময় থাকে কিংবা যখন কারোর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতেই কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড। ও পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা। রাত অনেক হলো, শুয়ে পড়ো। তুমিও যাও, আমি আসছি, হিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি। হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল 1 মাসের ভিতর। কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, এই কারণ অজানা সকলের। তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে ওই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু তাই নয়, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি, ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু হলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে এটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা বসাবে। কথা মতো 2 জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালোই তো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামের ছাগল, মুরগি 2 দিন মতন চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু 3য় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরিই না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট, পাথরের টুকরো পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকেই ওই পুকুর পাড়ে আশেপাশে অনেক বড় বড় পাথরের পোয়া পড়ে থাকতে দেখা যায়। এইরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরের আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো। সামনে সুজয়দের বাড়ি থেকে রাত্রে খাবারও দিয়ে যায় এই পাহারাদারদের। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনই থাকে
আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তাতে ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। দুটো থালায় ভাত, ডাল, ইঁচড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুড়ে খেলো ওই দারোয়ানগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানেই তাদের নৈশভোজ সারল। তারপর অমিত বলে উঠল, যা রতন, থালা দুটো দিয়ে আয় সুজনের বাড়িতে। আমি ততক্ষণে হাত পা ধুয়ে নি। রতন থালা দুটো নিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখল তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত বেটে মানুষ চাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা 4-5 জন ছিল তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে ওঠে। ওই চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে, তারাও দেখলো এই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নেমে সেই লাশ নিয়ে আসে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটাকে দেখতে গেল। কয়েকজন ওই বাকি ঘটনাগুলোর জন্য পুকুরটাকে দায়ী করল। তাদের মতে এই পুরো ঘটনার পিছনে পুকুরটা কিছু যোগসূত্র আছে। কিন্তু এইটা তো অলৌকিক কাজ, যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক, ওঝা, সন্ন্যাসীদেরকে বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলো না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজটা করে দেবে। ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরে ভুগছিল, জ্বরের ঘরে ভুলভাল বকছিল। তারপর এক সময় সে মারা যায়। এই ব্যাপারটার গ্রামবাসীরা মর্মাহত হয়। তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত এই পুকুর থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। ভোর অমাবস্যা ছিল সেদিন। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে দেয় তার পাশে। ওই গণ্ডি দেখিয়ে বলে এর ভেতরে কেউ যেন না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছড়িয়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না। একেবারে কালো, অন্ধকারের থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপরে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়টার উপর ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম করা গলায় বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? ওই অবয়টা কিছু রকম অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়টা বলে ওঠে, আমি বিদ্যুতের বউ সুপ্রিয়া কে শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়টি বলে, আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি, কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু ওই সুপ্রিয়া, ছি, কি নীচ মানসিকতা এর। একে হয় তোরা শাস্তি দে, না হলে ওকে আমার কাছে দিয়ে দে। কেন, কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় শুধায়। ও ভর দুপুর বেলায়
কয়েকদিন আগে সৈকতদের বাড়ি যায়। সৈকতের মা, বাবা, সৈকত কেউই ঘরে ছিল না। সৈকত স্কুলে গেছিল। সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মায়ের কাছে একটু ভাব ছিল সুপ্রিয়ার। আর সৈকতের সদ্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট মেয়েটাকে নিয়ে কি নাচন কদন। কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। এদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুরের পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে। আর ড্রামটার সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা দিয়ে দেয়। ছি, বিবেকে বাঁধল না ওই সুপ্রিয়ার? ও দাদা, দাদা, কি হলো ও দাদা? শরবত নেবেন নাকি? একেবারে ধড়মড় করে উঠল। আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলের গল্প টাইপ করে লিখছিলাম। মামা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে। তো কে ডাকছিল আমাকে? আমি জানলার বাইরে তাকালাম, দেখি এক আম পোড়া শরবত বিক্রেতা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবারও কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপরই আমার পিলে চমকে গেল। এটা কিভাবে সম্ভব? ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানলার বাইরে যে লোকটার সাথে কথা বলছিলাম সে কে ছিল? সেদিন আমার আর গল্প লেখা হলো না। আপনারা শুনছিলেন গল্প লিখছিলাম তখন গল্পটি। লেখা এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর আপনাদের কাছেও যদি কোনো গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আমাদের স্যাম অডিও বুকে আপনাদের গল্প আপলোড করব, আপনাদের নাম সহ এবং চিত্র সহ। তাহলে আর দেরি না করে একটা ভালো দেখে গল্প রেডি করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের অপেক্ষায় রইলাম। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন, গল্প লিখবেন। ধন্যবাদ।